বিএনপি এবং জামাত উভয় দলই শহীদ ওসমান হাদির সাথে বিভিন্ন পর্যায়ে নেগোসিয়েশন করেছে এবং বিএনপির কয়েকজন মন্ত্রীর কথা বলেছেন, আর সেকেন্ড পোস্টে উনি জামাতের আমিরের পিএসের কথা বলেছেন। সেই জন্য আমরা আশঙ্কা করছি যে বাংলাদেশেরই এমন কোনো পর্যায়ের নীতি নির্ধারণী ব্যক্তি যারা বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে এমন কেউ জড়িত থাকতে পারে, যার কারণে বাংলাদেশ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে আমরা বলেছি, এইখানে তো আমরা কোনো যার সাথে বৈঠক হয়েছে তার ব্যাপারেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সে নাকি তাকে চুপ থাকতে বলেছে এই ব্যাপারে। এবং বাংলাদেশ থেকে এই খুনকে যারা ঘটিয়েছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে অতি দ্রুত। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি তিনি শুধুমাত্র একটি নাম নন, বা তার খুন শুধুমাত্র বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয় নয়, এটি এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। এই প্রশ্নে আমাদের আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই বাংলাদেশের র এবং ভারত নিজেরা এসে এইখানে শহীদ ওসমান হাদিকে খুন করে যায় নাই। শহীদ ওসমান হাদিকে খুন করেছে বাংলাদেশের মানুষ। শহীদ ওসমান হাদিকে খুন যারা করেছে তারা দীর্ঘ 3 মাস ধরে শহীদ ওসমান হাদির গতিবিধি লক্ষ্য করেছে। শহীদ ওসমান হাদির খুনি জেলে ছিল, তাদেরকে তারা জেল থেকে বের করেছে। শহীদ ওসমান হাদির খুন হওয়ার পরে তাকে সেফ এক্সিট দিয়ে ভারতে পলায়নে সহায়তা করেছে। ভারতের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের পক্ষ থেকে যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে, আমরা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান করতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে এই ভারতীয় আধিপত্যবাদ বাঁচতে দেয় নাই। আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই ভারতীয় আধিপত্যবাদের হাতে জেল খাটতে খাটতে তার হাতটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে। আপনার তো এই কথাগুলো ভুলবার কথা নয়। আমরা আপনাকে আহ্বান জানাই, শহীদ ওসমান হাদি ওই একই সুতোর মানুষ যিনি এই সকল আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আমরা যদি বাংলাদেশ থেকে আধিপত্যবাদকে নির্মূল করতে না পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। আমাদের জীবনে, আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভারতের কাছে বিকিয়ে যেতে দেব না, দেব না, দেব না। প্রিয় ভাইয়েরা, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের সর্বশেষ আহ্বান জানিয়ে আজকের মতো আমাদের এই সংবাদ সম্মেলনটা শেষ করতে চাই। শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, এই খুনের পেছনে যেই দেশি বিদেশি চক্রান্ত জড়িত রয়েছে এবং বাংলাদেশ থেকে এই খুনকে যারা ঘটিয়েছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে অতি দ্রুত। নাম্বার 2, এখন পর্যন্ত 14 থেকে 15 বার শহীদ ওসমান হাদির এই যে তদন্ত, এটাকে পেছানো হয়েছে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, এই রিপোর্ট দাখিলের সময় আপনাদেরকে আর পেছাইতে আমরা দেব না। এইটাকে কোনোভাবেই আমরা মিস্টেরিয়াস কেস হইতে দিব না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি যে গত 1-1.5 মাস 2 মাস আগে আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী তার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর একটা বৈঠক হয়েছে পররাষ্ট্র পর্যায়ে, এবং তিনি বলেছেন যে অতি দ্রুত শহীদ ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারত সম্মত হয়েছে। অথচ অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে, যার সাথে বৈঠক হয়েছে তার ব্যাপারেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সে নাকি তাকে চুপ থাকতে বলেছে এই ব্যাপারে। তো সুতরাং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেই বিবৃতি দেয়া হয়েছে খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে, এইটা মূলত বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণকে এই খুনের বিচার থেকে, এই লড়াই থেকে দূরে সরিয়ে রাখবার জন্যই এই কথাগুলো বলা হয়েছে। নয়তো যেই অমিত শাহের নাম একদম সরাসরি এই খুনের সাথে জড়িত হয়েছে, তার সাথে বৈঠক করে খুনিয়ে ফিরিয়ে আনা হইতেছে, এটা তো পাগলেও বিশ্বাস করবে না। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি যে অতি দ্রুত, মানে কোনো, আপনি দেখেন ফিরিয়ে আনা হবে মানে এইটার কোনো সময়সীমা নাই। এটা একটা ইনফিনিটি ব্যাপার, যে কবে ফিরে আনবে এই ব্যাপারে কোনো ব্যাপার নাই, কিন্তু ফিরে আনা হবে। আমরা স্পষ্ট তারিখ চাই যে আর কত দিনের মধ্যে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে
এই খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে সেই তারিখটুকু আমাদেরকে জানাবে। নয়তো এই যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে এইটা বাদ দিয়ে দেন, এইটা বাদ দিয়ে দেন। যেইটার কার্যকারিতা নাই সেই চুক্তি তো আমার মানার কোনো দরকার নাই। প্রিয় ভাইয়েরা, নাম্বার 3, আমরা আগেও বলেছি এখনো বলি, সিভিল এবং মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে এই আওয়ামী দোসররা এখন পর্যন্ত ঘাপটি মেরে বসে আছে। গতকাল থেকে আপনাদের কাছে এই ব্যাপারগুলো অনেকটাই সুস্পষ্ট। যখন আমাদের আলাপ করবার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং ভারতের সংশ্লিষ্টতার ব্যাপারে, তখন দেখবেন যে হঠাৎ করে 2-3 ঘন্টা পরে আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করে দিয়েছি। আজীবন এই আধিপত্যবাদ আমাদের ভিতরে এই কামড়াকামড়ি অব্যাহত রেখেছে নিজের আধিপত্যবাদ কায়েমের জন্য। সুতরাং এই সিভিল এবং মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে এই যে আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। এবং সর্বশেষ আপনাদেরকে একটা দুঃখের কথা বলি, শহীদ ওসমান হাদি আজকে প্রায় 6 মাস তিনি এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত রয়েছেন। আজ পর্যন্ত তার কবরে একটা নাম ফলক বসে নাই। আজ পর্যন্ত শহীদ ওসমান হাদির এই কবরটাকে যে একটু সুন্দর করে সাজানো দরকার সেই প্রয়োজন রাষ্ট্র মনে করে নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, রাষ্ট্র যদি তার আজাদির সন্তানদেরকে এইভাবে করে হেয় করবার প্রচেষ্টা করে, পরবর্তী সময়ে যদি তারা কোনো ধরনের, বর্তমানে যারা সরকারে রয়েছে আজীবন তো তারা সরকারে থাকবার নিয়ত করে আসে নাই, কোনোদিন যদি তারা ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে এই জনগণ তাদেরকে কোনোদিন ক্ষমা তো করবেই না, উল্টো তাদেরকে এই আজকের এই দিনের জন্য বিচারের মুখোমুখিও করতে পারে। সুতরাং অতি দ্রুত যাতে ওসমান হাদির কবরকে, এবং আরেকটা ব্যাপার দেখেন, ওসমান হাদিরে কোনোভাবেই তো তারা বাঁচাইতে পারে নাই, কিন্তু ওসমান হাদির মৃত্যুর পরে তার নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের মারাত্মক ব্যাপার স্যাপার। তার লাশটা কোন রাস্তা দিয়ে আসবে সেটা আমরা পর্যন্ত জানি না। আমরা জানতেছি যে তার লাশ আসতেছে শাহবাগে, গাড়িতে উঠবার পর দেখতেছি যে তার লাশ যাইতেছে হৃদরোগ ইনস্টিটিউটে। আবার তার কবর খুলে দেয়া হচ্ছে না, তার কবরে এখন নিশ্চিত নিরাপত্তা দরকার। কিন্তু যখন শহীদ ওসমান হাদিকে এই রাষ্ট্রের প্রয়োজনে বাঁচিয়ে রাখবার দরকার ছিল তখন সরকার তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। তো এই জন্য আমরা অতি আহ্বান জানাই যে শহীদ ওসমান হাদিকে বাংলাদেশ ভালোবাসে, শহীদ ওসমান হাদি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। সুতরাং তাকে যদি আমরা তার যথাযথ সম্মান প্রদর্শন করতে না পারি তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিল্লির কাছে আমাদের বর্গা দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য বাংলাদেশের দেশপ্রেমিক, বাংলাদেশের স্বাধীনতাকে আমি জনগণকে আহ্বান জানাই, তারা যাতে শহীদ ওসমান হাদির খুনের ব্যাপারে তাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিরোধ করে এবং আগামী শুক্রবার দেশব্যাপী তারা যাতে এই বিক্ষোভ নিয়ে রাস্তায় নেমে আসে, এজন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে আহ্বান জানিয়ে আজকের মতো আমাদের এই প্রোগ্রাম শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবার জন্য। শহীদ ওসমান হাদির বড় ভাই শহীদ ওমর হাদি তিনি যে এই 2টা পোস্ট করেছেন, এই 2টা আপনারাও যখন দেখেছেন আমরাও তখনই দেখেছি। মানে এমনটা না যে আমাদের সাথে আলোচনা করে উনি এই পোস্টটা দিয়েছেন। নাম্বার 2, এইটা উনি কেন দিয়েছেন এইটার উত্তর উনি সব থেকে ভালো দিতে পারবেন। কারণ আমাদের জানা মতে, আপনারা জানেন যে ইলেকশনটা কেন্দ্র করে বিভিন্ন ধরনের নেগোসিয়েশন হয়। আমার জানা মতে বিএনপি এবং জামাত উভয় দলই শহীদ ওসমান হাদির সাথে বিভিন্ন পর্যায়ে নেগোসিয়েশন করেছে। বিএনপির পক্ষ থেকেও ঢাকা 8 থেকে ইলেকশন না করবার ব্যাপারে, যে ঢাকা, কারণ আপনারা জানেন যে ঢাকা 8 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসন এবং বাংলাদেশের যে রাজনৈতিক বিভিন্ন সমীক্ষা সেখানে ঢাকা 8 অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে রাজনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে এই ঢাকা 8, যার কারণে প্রত্যেকটা দলই চাইবে যে ঢাকা 8 তার হাতে থাকুক। সেই জায়গা থেকে বিএনপি এবং জামাত প্রত্যেকেই তার সাথে নেগোসিয়েশন করেছে এবং তারা বলেছে যে আপনি যদি অন্য কোনো আসন থেকে ইলেকশন করতে চান সেক্ষেত্রে আমরা আপনাকে সহায়তা করব। এটা বিএনপি এবং জামাত 2 দল। তো এর বাইরে আমার কাছে অন্য কোনো তথ্য নাই এবং ইনকিলাব মঞ্চের কাছেও এই ব্যাপারে আর কোনো তথ্য নেই। এই ব্যাপারে তারাই সুস্পষ্ট বক্তব্য দিতে পারবেন যে সে কেন এই কথাগুলো বলেছে। নেগোসিয়েশন একটা ব্যাপার, আমি এইটা সম্পর্কেই জানি, কিন্তু এর বাইরে আমার কাছে কোনো তথ্য নাই। আর উনি 2টা ওখানে উল্লেখ করেছেন, একটা হচ্ছে কয়েকজন উপদেষ্টার কথা বলেছেন এবং বিএনপির কয়েকজন মন্ত্রীর কথা বলেছেন, আর সেকেন্ড পোস্টে উনি জামাতের আমিরের পিএসের কথা বলেছেন। তো যার কারণে উনি কেন এই কথাগুলো বলেছেন
এইটা একান্তই ওনার বিষয়। আমাদের ইনকিলাব মঞ্চের জায়গা থেকে আমাদের যেই জায়গাগুলো নিয়ে প্রশ্ন ছিল এইগুলো আমরা বাংলাদেশের যে তদন্ত সংস্থাগুলো রয়েছে, প্রথমে আমরা ডিবিকে জানিয়েছি। ডিবি যখন এটা তদন্ত করেছে, এর পরবর্তী সময় এখন সিইডি তদন্ত করছে। আমরা সিইডির কাছে তদন্তের স্বার্থে যে সকল তথ্যগুলো সরবরাহ করা দরকার আমরা সবগুলো তথ্য সরবরাহ করেছি। এখন তারা তদন্ত করে দেখবে যে এই বিষয়গুলোর সত্যতা কতটুকু বা মিথ্যে কতটুকু। কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত এগুলোর কোনো সুস্পষ্ট বার্তা অন্তত আমাদের কাছে আসে নাই। তার কাছে আসলে সেটা তিনিই ক্লিয়ার করবেন। দেখেন, এইখানে কোনো নীরব ছিল না, আমরা কেউ নীরব ছিলাম না, এটা খুবই সুস্পষ্ট। কারণ হচ্ছে মানে ইনকিলাব মঞ্চের জায়গা থেকে, যেমন গতকালকেও আমরা একটা প্রোগ্রাম করেছি এবং সেই প্রোগ্রামেও বলেছি যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার হওয়াটা অত্যন্ত দরকার। তো এখন যেই ব্যাপারটা আপনাদের সামনে পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে গত 4 মাসে কেন আমরা আর কি এই কাজগুলো নিয়ে করলাম না। দেখেন, সরকার আমাদেরকে বলছে যে তিনি এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক, এবং আপনারা দেখেছেন না যে যখন পররাষ্ট্র পর্যায়ের বৈঠক হইল এবং খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হইল যে ভারত সম্মত হয়েছে, তখন একরকমের তো শহীদ ওসমান হাদির খুনি আমাদেরকেই বানানো হয়েছিল, এরকম একটা ব্যাপার। এই ব্যাপারটা নিয়ে আমরা একটা আন্দোলনের ভেতরে ছিলাম। তো সরকারের পক্ষ থেকে আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়েছে যে সরকার এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক এবং তারা খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে তারা সর্বোচ্চ চেষ্টা করছে, তারা কিছুটা সময় চায়। তো এখন আমাদের কাছে যদি সরকার এই ধরনের বার্তা পৌঁছায়, সেই ক্ষেত্রেও আমাদের আর এর বাইরে আর করণীয় কী আছে? আমরা সরকারকে এই ব্যাপারে সময় দিয়েছিলাম, কিন্তু সরকার যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছে বা পররাষ্ট্র পর্যায়ের বৈঠকের কথা বলছে, আমরা দেখছি যে ভারতের সেই পররাষ্ট্র পর্যায় থেকেই এই খুনের সাথে প্রত্যক্ষ জড়িত থাকার সংবাদ আমরা গতকালকে পেয়েছি। যার কারণে আজকে আমরা এখানে ধরেন একরকমের সরকারকেও মনে করছি যে রাষ্ট্রের কুশীলবরাও এর সাথে জড়িত থাকতে পারে, সেই জায়গা থেকেই আমাদের এইখানে আসা, এর বাইরে অন্য কোনো কারণ নাই। মানে আমরা প্রত্যেকটা ইস্যুতে শহীদ ওসমান হাদির এই হত্যার বিচার নিয়ে কথা বলিনি এমন কোনো নাই, এবং গত 4 মাসে অন্তত আমরা 30-এর অধিক প্রোগ্রাম করেছি এবং প্রত্যেকটা প্রোগ্রামে শহীদ ওসমান হাদির এই হত্যার ব্যাপারে আমরা জোরালো আলাপ করেছি। মানে ভারতের সংশ্লিষ্টতা এটা তো খুবই সুস্পষ্ট। মানে ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে যে তুমি চুপ থাকো, এইটা দেশের বিষয়। তো এইখানে তো আসলে লুকোচুরির কিছু না, এইখানে তো ভারতের সংশ্লিষ্টতা আপনার পানির মতো পরিষ্কার। আমার কাছে মনে হয় যে ভারতের নিয়ে বেশ কিছু বই আছে, তারা কিভাবে তাদের অপারেশনগুলো পরিচালনা করে, এইটা যদি আপনারা কম বেশি পড়েন তাহলে বুঝতে পারবেন যে সে আসলে দেশের অভ্যন্তরে ঢুইকা হত্যা করে নাকি দেশেই তার নিজের এজেন্ট ঠিক করে হত্যা করে, এগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। জি, দেখেন, আমরা এই ব্যাপারে কিছু জানি না। আমরা আপনাদের মতোই ওই আপনিও জেনেছেন আমিও জেনেছি, এবং এই ব্যাপারে পরবর্তী সময়ে তার সাথে আমার কোনো কথা হয় নাই। জি জি দেখেন, তদানীন্তন বিষয় নিয়ে মানে শহীদ ওসমান হাদির এই খুনের পুরো প্রক্রিয়াটা, তো যেমন আমি কি বাংলাদেশের কারা জড়িত এই ব্যাপারে কোনো কিছু বলেছি, কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলাদেশ উত্তাল হবে, সে কিন্তু বলে না ইন্ডিয়া উত্তাল হবে। সেই জন্য আমরা আশঙ্কা করছি যে বাংলাদেশেরই এমন কোনো পর্যায়ের নীতি নির্ধারণী ব্যক্তি যারা বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে এমন কেউ জড়িত থাকতে পারে, যার কারণে বাংলাদেশ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে আমরা বলেছি, এইখানে তো আমরা কোনো, দেখেন এইটা একান্তই তার পারিবারিক বিষয়। শহীদ ওসমান হাদির পরিবার কোন বক্তব্য দিবে, শহীদ ওসমান হাদির পরিবার কোন পদক্ষেপ গ্রহণ করবে, এইটা একান্তই তাদের ব্যাপার। তারা যদি কোনো কিছু আমাদের সাথে নেগোসিয়েশন করে, যেমন ইনকিলাব মঞ্চের সাথে তারা যদি কোনো আন্দোলনে আসতে চায় বা তারা যদি আমাদেরকে প্রস্তাবনা করে কোনো কিছু, সেটার ক্ষেত্রে আমরা তাদের সাথে হয়তো তাদেরকে সহযোগিতা করব। কিন্তু তারা যেই ব্যাপারগুলো একান্ত নিজেরাই আলাপ করে বা নিজেরাই বলে, এই ব্যাপারে তো আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না ভাই। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।